প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজকের আলোচনার শিরোনাম নিত্যপণ্যের চড়া দাম ও রমজানের প্রস্তুতি। কথা বলবার জন্যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। এরপরে রয়েছেন অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের আলোচনার বিষয়টিতে, তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের সবশেষ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কম হওয়া উচিত, সংস্কার শেষে নির্বাচন, এএফপি-কে বলেছেন প্রধান উপদেষ্টা। আজারবাইজান থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারবিহীন দেশ গড়তে চান তারেক রহমান। দেশের জন্য সংস্কারের অপরিসীম গুরুত্ব দেখেন মির্জা ফখরুল। আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে সবাইকে সতর্ক থাকতে বলেছেন আইন উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও কর্মসংস্থান নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। দাবি মানতে 5 দিন সময় দিয়েছে বিক্ষুব্ধরা। এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য দায় মুক্তি অবৈধ ছিল, হাইকোর্টের রায়। লুটপাটের জন্যই এই বিধান, অভিযোগ রিটকারী আইনজীবীর। শুনছিলাম বৈশাখী সংবাদের সবশেষ শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমরা আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি যে নিত্যপণ্যের চড়া দাম, অর্থাৎ বাজারের এই সময়ের পরিস্থিতি, এবং সঙ্গে রেখেছি রমজানের সময়কার কথাটি মাথায় রেখে আমরা কি প্রস্তুতি নিয়েছি বা কি প্রস্তুতি নেওয়া যেতে পারে সে বিষয়টিও। দুটি প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনায় আমরা তুলে ধরব। নিত্যপণ্যের দাম চড়া, মানে এটি টিসিবির ট্রাকের পেছনে দাঁড়ানো মানুষের সারি দেখলেই অনুমান করা যায়, এবং এটি নিয়ে বিশেষ কোনো গবেষণার আসলে খুব একটা প্রয়োজন হচ্ছে না। এবং টিসিবির ট্রাকের পেছনে স্বল্পমূল্যের পণ্যের জন্য যে অপেক্ষমান তালিকা, তাতে শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্তেরও দেখা মেলে। আমরা যদি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সবশেষ কথাটি আমরা যদি দেখি, যে তিনি বলছেন যে হ্যাঁ, মানুষের কষ্ট হচ্ছে, সব ধরনের শুল্ক ছাড় দেয়া সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না। তো এই বাস্তবতায় আমরা একটু বুঝতে চাইব যে সংকটটা কোথায়। যথেষ্ট পরিমাণ মজুদ না থাকা, সরবরাহের ঘাটতি থাকা, বা এরকম অন্য কোনো রকম বিষয়াশয়গুলো আছে কি না, সেটা একটু বুঝতে চাইব। মোহাম্মদ আলিম আক্তার খান, প্রথমে যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ। প্রথমত যে আমি বলবো যে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের যে জুরিসডিকশন, এখতিয়ারটা হলো বাজারে কোনো পণ্য আসার পরে সাপ্লাই চেইনের মধ্যে দিয়ে একটা সমস্যা থাকে, এর অংশ হিসাবে বাজারে যখন ভোক্তা কোনো জিনিস কিনতে যায় তারও কিছু সমস্যা হলে তখন ভোক্তা অধিকার ওখানে হস্তক্ষেপ করে থাকে। তো ব্যক্তিগতভাবে আমি জয়েন করেছি, এখনও 2 মাস হয়নি। আমি যোগদান করেই তখন কিছু পণ্য, যেমন আপনার এই মাছ, মাংস, আলু, ডিম, শাকসবজিরও উচ্চ মূল্য, মানে ভোক্তাদের নাগালের বাইরে মূল্যটা দেখা গেছে। তখন আমার কাজ ছিল যে এগুলোকে কিভাবে ভোক্তাদের নাগালে নেওয়া যায়, এবং তখন আমি বিশেষ করে ডিমের সরবরাহকারীদের সাথে এবং পাইকারি যারা আছেন তাদের সাথে বৈঠকে বসি। তাতে করে ওনাদের বক্তব্য থেকে উঠে এসেছিল যে মধ্যস্বত্বকে যদি কমানো যায়, মিডলম্যান, তাহলে দাম কমানো সম্ভব। তখন বলেছিলাম যে বলেন দেখি আপনারাই এর উপায়টা বলেন। বলে যে সরাসরি উৎপাদক পাইকারি বাজারে পৌঁছে দিবে। ঢাকার ক্ষেত্রে, রাজধানীর ক্ষেত্রে বিশেষ করে ওই ঢাকা দক্ষিণের কাপ্তান বাজার, উত্তরের তেজগাঁতে একটা বড় ধরনের পাইকার কেন্দ্র আছে ডিমের, সেটা
এবং এটা করার পরে দুদিনেই দেখা গেলো যে ডজন প্রতি 25 থেকে 30 টাকা কমে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে দৃশ্যমান পরিষ্কার হয়ে গেল যে মধ্যস্বত্ব আমরা দূর করতে পারলে দ্রব্যমূল্য কমিয়ে আনা সম্ভব। এই অবস্থা চলতে থাকার মধ্যে বাজারে শাকসবজি চলে এসেছে, যেটা শাকসবজি ওই সময় একটু দাম বেশি ছিল। যেমন আমি বলবো যে পেঁপের দাম বা লাউ পাওয়া যাচ্ছিল না। পর সপ্তাহে এটার সাপ্লাই আপনার এখনও যেমন যথেষ্ট আছে এবং এ নিয়ে মানুষের আসলে অভিযোগটা দেখছি না। কিন্তু এই মুহূর্তের অভিযোগ হলো আলু নিয়ে। আলুর দামটা অত্যন্ত আমাদের ভোক্তাদের নাগালের বাইরে আছে এবং অ্যারাউন্ড 65 to 70 টাকা এখন বিক্রি হচ্ছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সে বিষয়ে যখন আমি অনুসন্ধান করার চেষ্টা করলাম এবং করে, তো আমাদের কোল্ড স্টোরেজগুলোতে বিশেষ করে উত্তরবঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁ, এদিকে রাজশাহী, বগুড়া আর এই অঞ্চলের মুন্সিগঞ্জে কোল্ড স্টোরেজে কিছু আলু রাখা আছে, কিন্তু বের হচ্ছে কমপক্ষে আপনার 55 থেকে 60 টাকার মধ্যে। তো সেক্ষেত্রে আমরা তদন্ত করার চেষ্টা করলাম, শুরু করলাম আমাদের ফিল্ড লেভেলের অফিসারদেরকে দিয়ে, এটা কেন হলো, সিজনে আলু কতই ঢুকেছে। তো আমরা জানতে পারলাম যে 23, 24, 25 থেকে 29-এর মধ্যে ঢুকেছে এবং পরবর্তীতে এর কোল্ড স্টোরেজে থাকা অবস্থায় আবারও হাত বদল হয়েছে। এই হাত বদলের পরে আরও 5-10 টাকা বেড়ে গেছে এবং আলুকে এখন যেটা আজকেও আমি বাইরে জানতে পারলাম যে অন্যতম একটা প্রফিট মানে আইটেম হিসাবে অনেকে নিয়েছে। আমার কাছে তখন মনে হচ্ছে যে জনগণের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতার জায়গাতে এখনও আমরা এর সাথে যুক্ত ব্যক্তিদের, উৎপাদককে আমি বেশি দোষাবো না, সরবরাহকারী এবং যারা বড় ব্যবসায়ী তাদের লগ্নি করে। অন্তত এই যে এই সমস্ত পণ্যের ক্ষেত্রে উৎপাদক পর্যায়ে আসলে মুনাফাটা বরঞ্চ কমই থাকে। হ্যাঁ হ্যাঁ, ফলে উৎপাদক পর্যায়ে আসলে ওনাদের থেকে যারা নিয়েছেন, ওই যে বললাম যে 24 থেকে 27 টাকার মধ্যে তা নিয়েছেন। কিন্তু আলুতেও নতুন করে নাকি বড় ধরনের পুঁজি ঢুকে গেছে এবং এই পুঁজি কোল্ড স্টোরেজে নিয়ে ওনারা দাম বাড়িয়ে তখন এটা করবে। এখন আপনাদের বললেন এই যদি হয় সরকার কি করছে, যেমন আমরা সরকার মানে কার্যকর আছে। আপনি যদি কাল পরশু বা গত 3-4 দিনের আমাদের নিউজগুলো দেখেন, ভোক্তা অধিকার ডাইরেক্ট এখন প্রচুর আমরা অভিযান করেছি, আলু বের করেছি, জরিমানা করছি। যেমন গতকালও দিনাজপুরে একটা কোল্ড স্টোরেজ, আমি এই মুহূর্তে নামটা বলতে পারছি না, আমাকে ওখানকার এডি জানিয়েছে যে ওরা ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কোল্ড স্টোরেজটা সিজ করে ওখানেই 45 টাকা দরে আলু বিক্রি করতে বাধ্য করেছে। এখন ধরেন যে দিনাজপুর একদিন হয়তো করা গেল, কিন্তু ওই যে ব্যবসায়ী যিনি রাখেন এবং সাপ্লাই চেনের মধ্যে অন্যান্য অ্যাক্টররা, তারা তো আমি তো মনে করি যে 45 ইজ এনাফ, বা 1 টাকা 2 টাকা বেশিতে ছাড়লে ওদের কোনো অসুবিধা হয় না। আমার কাছে মনে হয়েছে যে এখানকার সংস্কৃতিতে, দ্যাট মিনস ব্যবসায়িক সংস্কৃতিতে এখনও যে পূর্ববর্তী ধারণা, পরিবর্তনের ধারণাটা, আগের ধারণাটা নতুন ধারণার দ্বারা তারা হননি, এটা আমার কাছে মনে হয়েছে। আপনারা ধরেন চেষ্টা করছেন, যখন চেষ্টা করলেন ডিম কমলো, আলু বেড়ে গেল, আলুতে সফল হবেন, দামটা মোটামুটি একটা আওতায় আনতে পারবেন, দেখবেন যে অন্য একটা পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আমরা তাই দেখি যে এদিকটা ঠিক হলে ওদিকটা বেড়ে যাচ্ছে, ওদিকটা ঠিক হলে সেদিকটাই বেড়ে যাচ্ছে। মানে একটা ভোগান্তি নিত্য থাকে আসলে ক্রেতাদের উপরে, এবং এটাতে যে মানসিকতার যে জায়গা কথাটা বলছেন, হ্যাঁ, সেটা তো ধরেন যে একটা বড় ধরনের কর্মপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, সেটা যদি পাল্টাতে হয়। আইনি কাঠামোর ভেতরে কতটুকু সেটাকে অ্যাডজাস্ট করা যায় সেটা একটু বুঝতে চাই। আইনি কাঠামোর ভিতরে অ্যাড্রেস করার যথেষ্ট সুযোগ আছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। এখানে একটা জিনিস বুঝতে হবে, ভোক্তা অধিকারের যে আইনটা আছে সেখানে মূল কাজ হলো ফৌজদারি ব্যবস্থা। সেটা হলো কোনো অভিযোগকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাসের কাছে অভিযোগ করবেন, তার ভিত্তিতে শুনানি অন্তে সাজা হবে। সেখানে
জরিমানা আছে, এর সাথে জেল আছে এবং উভয়টাই দিতে পারেন। আবার এর সাথে আপনার একটা আছে ক্ষতিপূরণ। বিশেষ করে কিছু আইটেম আছে ঔষধ বা এই জাতীয় পণ্য, বা ধরেন কোনো একটা খাদ্যপণ্য যদি কাউকে স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে তিনি ক্ষতিপূরণ চাইতে পারেন। থার্ড আইটেম হচ্ছে যে অধিদপ্তর। অধিদপ্তরকে ওই আইনগুলোর উপরে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে উইথ সাম লিমিটেশনস, যেমন জেল দেওয়া যাবে না, ওখানে বলা হচ্ছে জরিমানা করা যাবে আইনে। ফলে আমরা সেই কাজটা করছি। এখন আইনের এই সুযোগটা আছে। আবার এর বাইরের কিছু আইনে নিয়ে আমাদের সবারই কাজ করার সুযোগ আছে প্রশাসনের, যেমন মজুতদারি, স্মাগলিং, মুনাফাখোরি, এই ধরনের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইন আছে একটা। সেই বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া যায় এবং একটা ট্রাইব্যুনালের মধ্য দিয়ে সে ট্রাইব্যুনালের প্রধান হয়ে থাকেন একজন ডিস্ট্রিক্ট জাজ, তার সাথে আরও দুজন থাকেন অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, অ্যাসিস্ট্যান্ট জাজ। ফলে এই ট্রাইব্যুনালে যদি মামলা রুজু করা হয় এবং পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করা যায়, তাদেরকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া যায়, এমনকি আরও সিভিয়ার মানে দণ্ড, ফাঁসিও দেওয়া যায়। এই ধরনের আইনের প্রয়োগ কি সমসাময়িক কালে আমরা দেখেছি কোথাও? হ্যাঁ, এখন সমসাময়িক কালে এটা দেখা যায়নি। আমি এ নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে গত 4 দিন আগে কথা বলেছি। তো সেখান থেকে জবাব পেয়েছি, স্যার বিগত 1 দশক বা তার একটু বেশি সময়ও আমরা এই আইনের কোনো প্রয়োগ দেখিনি। তখন আমি বলছিলাম যে পাস্ট ইজ পাস্ট, নাউন আমরা দেখিনি বিদায় করবো না, সেটা তো হতে পারে না। তো স্যার আমরা দেখছি। তখন ওই আইনের মধ্যে আবার ডিটেনশনও আছে, আগেই অন্তর্বর্তীকালীন আটক আদেশ দেওয়া যেতে পারে। তো এই আটক আদেশটা দিয়ে ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিসি জানালো যে এটা নিয়ে হাইকোর্টের ডিটেনশন নিয়ে কিছু ইনস্ট্রাকশন আছে। তো সেই ইনস্ট্রাকশন আসলে আমার হাতে পৌঁছে নেই, আমি সংগ্রহ করার জন্য ওকে বলেছি দেওয়ার জন্য। তো মূলত সম্ভবত প্রশাসনিক একটা জড়তা এখানে আছে বলে এটাও আমার মনে হয়েছে, এবং এই জড়তাটা অবশ্যই সুশাসনের সমর্থক নয়, আমি এটা বলব। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে ফিরছি। যে কথাটি দিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে অর্থ উপদেষ্টার কয়েকটি কথা ছিল সেখানে, যে উনি বলছেন যে সব ধরনের শুল্ক ছাড় দেওয়া সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না, এটি তিনি বলছেন। এবং তিনি তো কিছুদিন আগে বাণিজ্য উপদেষ্টার দায়িত্ব তিনি ছিলেন। তো আমরা যদি চালের ক্ষেত্রে ধরি, যে শুল্ক ছাড়ের যে সুবিধাটা দেওয়া হয়েছে, চাল আমদানি হচ্ছে, চাল আমদানি বেড়েছে, কিন্তু যে সমস্ত পোর্ট দিয়ে মানে স্থলবন্দর দিয়ে আসছে সেখানেও ওই স্থানীয় বাজারেও কিন্তু চালের দাম কমছে না। এদিকে তো পরে অন্যান্য বাজারে তো তার ইফেক্টটা পরে পড়বে, কমছে না। তো এরকমটি কেন হচ্ছে তাহলে? আর এই ধরনের উদ্যোগ নেওয়া সেক্ষেত্রে লাভই বা কী হবে? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে আসলে আমরা কী কী ধরনের পণ্য আসলে আমদানি করি। হ্যাঁ, তো এর মধ্যে বললেন যে একটা চাল, একটা গমটা অনেক বড় একটা আইটেম, কিন্তু চালের ক্ষেত্রে যেটা হয় যে 2-3% মতো আর কি আমরা ইম্পোর্ট করি, কিন্তু সেটাও কিন্তু ঘাটতির ক্ষেত্রে করি না। মানে আমাদের এই মুহূর্তে কিন্তু আসলে এই যে চালের যে সরবরাহ, সেটা কিন্তু অলরেডি এটা সারপ্লাস লেভেলে আছে বা মোটামুটি সমান পর্যায়ে আছে। চালের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই সেই অর্থে। তো ওইখানে আমরা একটা হিসাব করি যে প্রায় 10%-এর মতো এটা, মানে যদি মাঠে যতটুকু ধান হয় সেখান থেকে আমরা ধরেই নিই যে ওটা নষ্ট হবে বা কোনোভাবে এটা ক্ষতির মুখে পড়বে। তো সেভাবে করেও কিন্তু চালের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বরং কী কারণে আসলে ইম্পোর্টটা করা হয় বা অ্যালাউ করা হয়, সেটা হচ্ছে যে আমাদের যারা মিলার রয়েছেন, বিশেষ করে 50 থেকে 60 জনের মতো মিলার, তারা কিন্তু পুরো এই 18 কোটি মানুষের যে চালের সরবরাহ সেটাকে নিয়ন্ত্রণ করে থাকেন। তারা অত্যন্ত শক্তিশালী, এবং যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তারা কিন্তু সারা বাংলাদেশে চালের বাজারে যে কোনো ধরনের কোনো কিছু করতে পারে। তো মূলত তাদেরকে হ্যান্ডেল করার জন্য এই কাজটা করা হয়, এটা টেকনিক্যালি এটা করা হয়ে থাকে। এটা একটা। আর আপনি দেখবেন যে ডালের ক্ষেত্রেও আমরা আসলে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বা চিনির কথা যদি আমরা ধরি, হ্যাঁ, তো আবার যে সামনে যেহেতু রমজান আসছে, তো সেখানে আমরা খেজুর বিদেশ থেকে আমদানি করি। তো এই সমস্ত পণ্যের ক্ষেত্রে, ইভেন যে ভোজ্য তেল, তো সেটার ক্ষেত্রেও আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই বাজারটা কিন্তু স্থিতিশীল। মানে এই পণ্য যেগুলো আমরা আসলে বিদেশ থেকে আমদানি করি সেগুলো কেন স্থিতিশীল? কারণ হচ্ছে যে এখানে ভালো রকমের একটা রেগুলেশন আছে। মানে এখানে আমাদের যে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন,
তারা কিন্তু খুব কঠোরভাবে সেখানে দামটা দেখেন, আন্তর্জাতিক বাজারে কীরকম দাম রয়েছে, কতটুকু আমদানি করা হচ্ছে, মজুদ কতটুকু রয়েছে, তো এগুলো সমস্ত কিছু কিন্তু তাদের হিসাব নিকাশের মধ্যে আছে। এবং কমার্স মিনিস্ট্রি আমি বলবো যে এখানে খুবই সাকসেসফুল, যে তারা এটাকে হ্যান্ডেল করছেন। এটার কারণে আপনি দেখবেন কি যে ওইখানে যদি শুল্ক ছাড় করা হয় তাহলে সেক্ষেত্রে বাজারে তার কিছুটা প্রভাব পড়ে, এবং ওই পণ্যগুলোর ক্ষেত্রে কিন্তু মানে যারা ভোক্তা তাদের দিক থেকে কিন্তু কোনো অসন্তোষ নেই। তেলের দামটা স্বাভাবিক এবং খুব স্থিতিশীল। আসলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে আমরা যখন টমেটোটা কিনতে যাই, এখন টমেটোর দাম কত? গোল যে টমেটো সেটার দাম কিন্তু 200 টাকা কেজি, আর যেটা লম্বা টমেটো সেটা 160 টাকা। কিন্তু গত বছর এই সময় কিন্তু এত বেশি দাম ছিল না। আপনি যদি বরবটি কিনতে যান, আপনি যদি অন্য কোনো ধরনের সবজি কিনতে চান, পটল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে দাম বেশি। হ্যাঁ, তো এখন এত বেশি কেন? প্রশ্ন কিন্তু এখানেই। তার কারণ মুনাফাটা লুটে নিচ্ছে কিন্তু এই সমস্ত পণ্য থেকে, ওই ভোজ্য তেল থেকে বা এই ছোলা থেকে বা অন্য কোনো জায়গা থেকে, চিনি থেকে, এখান থেকে কিন্তু তারা করতে পারছে না। তো এখন তাহলে এই কাজটা কারা করছে? এটা কিন্তু চিন্তার বিষয়, যে শুল্ক ছাড়ের প্রভাবটা কিন্তু আমাদের এখানে যে ঝিঙ্গাটা তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে, কৃষকেরা যেখানে মাথার ঘাম পায়ে ফেলে দাদন নিয়ে, তারা কিন্তু আসলে ব্যাংকে থেকে ঋণ পান না, তারা ওই মহাজনের কাছে যান এটা করার জন্যে। দোষ তো আসলে কৃষকের না। আমাদের দেশে 1 কোটি যে কৃষক, তাদের কিন্তু বাজারে প্রভাব সৃষ্টি করার তেমন কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কার রয়েছে? ওই যে কোল্ড স্টোরেজের মালিক যিনি, তার। কোল্ড স্টোরেজে কেন ডিম ঢুকলো? এ তো সম্পূর্ণ বেআইনি। আর কোল্ড স্টোরেজ নিয়েও কিন্তু আমাদের যে মজুদ আইন সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী, এবং বাজারে স্থিতিশীলতা আনার জন্য মজুদ আইনই যথেষ্ট। ওটা যদি প্রয়োগ ঠিক মতো করা যায় তাহলে কিন্তু অনেক যারা এই যে সমস্ত কোল্ড স্টোরেজের মালিক, যারা বড় ব্যবসায়ী, তো তাদের কিন্তু জেল হবে। তো এখন সমস্যা হচ্ছে ওইখানে যে আমাদের যে মজুদ আইন রয়েছে বা এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা তাদের যে ক্ষমতা রয়েছে সেটা প্রয়োগ করতে পারলে, তার যে এই যে বিভিন্ন রকমের যে আদালত, তার মাধ্যমে যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে যে হয় অচল অবস্থা তৈরি হবে, যারা এই বড় ব্যবসায়ী, যারা প্রচুর পুঁজি খাটাচ্ছেন এখানে এবং যারা পুরো বাজারটাকে ম্যানিপুলেট করছেন, তারা হয়তো সহযোগিতা করবেন না। এই কারণে সংকট তৈরি করবেন, এই ভয়টা অনেক সময় করে থাকেন সরকার, এবং সেটা রাজনৈতিক সরকারের ক্ষেত্রে কিছুটা হয়তো কন্ট্রোল থাকে। তার কারণে অনেক সময় দেখা যায় যে তারাই রাজনীতিবিদ, তারাই ব্যবসায়ী, তারাই আসলে নিয়ন্ত্রক, এরকম হয়ে থাকে। কিন্তু এখন যেহেতু আমাদের নতুন একটা পরিস্থিতি, যেটার সঙ্গে কিন্তু আমরা কখনো মানে নিকট অতীতে বা অনেক দূর অতীতেও কিন্তু এ ধরনের পরিস্থিতির সঙ্গে আসলে আমরা এরকম মানে অভিজ্ঞতা পাইনি, যে যেখানে আসলে একেবারেই যে এটা অন্তর্বর্তী সরকার, তার যে মোটো, তারা যে সংস্কারের চিন্তাভাবনা করছেন, তো সেই বিষয়গুলোর মধ্যে দিয়ে তো আমরা যাইনি, যার ফলে পুরো পরিস্থিতি নতুন। এবং এইটাকে আসলে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন সবাই, যে যারা ব্যবসায়ী তারাও তাদের শক্তিটা দেখাচ্ছেন। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটি হলো যে প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু রদবদল হচ্ছে প্রচুর। তো এইটার সুযোগটা নিচ্ছেন ব্যবসায়ীরা, যেটা আমার ধারণা, যে তারা দেখতে পাচ্ছেন যে প্রশাসন কিন্তু অনেক জায়গাতে কিছুটা মানে অস্বস্তির মধ্যে আছে, কিছু জায়গায় ইতস্তত বোধ করছে যে কি করতে যায় কি হয়, পরে দোষটা আমার ঘাড়ে পড়ে কিনা। এই একটা সমস্যাটা বুঝতে পারছেন ব্যবসায়ীরা, এবং বুঝেই কিন্তু তারা তাদের নিজেদের যে ক্ষমতা সেটা প্রয়োগ করছেন, করেই কিন্তু এখন সেই যেখানে টমেটো হয়তো কৃষকরা বিক্রি করছেন 20 টাকা, বড় জোর আমি জানি না, হয়তো আরও কমে বিক্রি করে থাকতে পারেন, সেই টমেটোর দাম হয়ে যাচ্ছে ঢাকার বাজার 200 টাকা। তো এটা অত্যন্ত অস্বাভাবিক পরিস্থিতি। মানে পরিস্থিতি যাই হোক না কেন, সম্ভাব্য সকল রকম সুযোগের সদ্ব্যবহার ব্যবসায়ীরা করেন অবশ্যই, এবং তারা এখানে সর্বোচ্চ পরিমাণ মুনাফা তারা নিশ্চিত করেন, অতিরিক্ত মুনাফা করছেন। এবং আরেকটা বিষয় আছে যেটা আমরা আগে শুনতাম, এখনো বোধহয় এটা হচ্ছে, সেটা হচ্ছে যে বড় যে সমস্ত বাজারগুলো আছে, মানে পাইকারি বাজার ঢাকায় বা অন্য বড় শহরগুলোতে, সেখানে বড় আকারের একটা এই যে এই কাঁচা শাকসবজি যেগুলো রয়েছে সেগুলো ডাম্পিং হয়, নষ্ট করে ফেলে। আগের দিনের সবজিটা পরের দিন আর মার্কেটে আসে না, বা আসলেও সেটা অন্য জায়গাতে যায়। মানে এটা তো কৃত্রিম সংকট তৈরি, এইটা কৃত্রিম সংকট তৈরি করা, নষ্ট করে ফেলা হয়। এবং এই কাজগুলো অত্যন্ত ভয়াবহ, মানে এটা অত্যন্ত বেআইনি একটা কাজ, কিন্তু এগুলো করে থাকেন এই ব্যবসায়ীরা, এবং যাতে বাজারে কোনো ধরনের তাদের যে আধিপত্য আছে সেটা যাতে না কমে। তো এই জিনিসগুলো আমি মনে করি যে মনিটরিং করা উচিত। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর আগে করেছে কিন্তু মনিটরিং, তারা শেষ সাথে গিয়েছেন ওইখানে। তো আমি জানি না এখনও সুযোগ আছে ওইগুলো দেখার জন্য, যে আসলেই এই যে কৃত্রিম সংকট তৈরি করার এখন কী ধরনের অভিনব পন্থা তারা বের করছেন ব্যবসায়ীরা। তো এটা একটু দেখে আমি মনে করি যে সুযোগ রয়েছে, আইন রয়েছে। আমি মনে করি না যে সরকারের চাইতে শক্তিশালী অন্য কেউ আছে, কিন্তু আসলে এই যে আইনগত যে ক্ষমতা যেগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করার জন্য যথেষ্ট সাহস নিয়ে এবং উদ্ভাবনী ক্ষমতাটা নিয়ে তাদেরকে এগোতে হবে। তাহলে আমি মনে করি যে আসলে কিছু করার আছে অবশ্যই, এবং সেটা করা সম্ভব। ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরব আবার আপনাদের কাছে, কথা হবে এই প্রসঙ্গে। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির।
ফিরব অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। মোহাম্মদ আলিম আক্তার খান, এবার আসছি আপনার কাছে। যে একটা অভিযোগ আছে যে বাজার তদারকিতে ঘাটতির কারণে প্রতি বছর রমজানে বিভিন্ন পণ্য আমদানিতে সরকারের নীতি সহায়তা, এমনকি কখনো কখনো জিরো মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়া এবং শুল্ক হ্রাসের সুযোগ দেওয়া, এগুলির পরেও ভোক্তারা আসলে সুবিধাটা পায় না। তো আপনার প্রতিষ্ঠান বাজার তদারকিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাখতে পারে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে সামনে আমাদের রমজান আসছে, তো সেই রমজানে কি আমরা আরেকটু কার্যকর কোনো বাস্তবতা আমরা দেখতে পাবো কিনা, যেখানে ভোক্তা একটু নিঃশ্বাস ফেলতে পারবে? আমরা রমজান নিয়ে পৃথকভাবে আমরা পরিকল্পনা করছি, কারণ সেখানে কিছু পণ্য যেটা সচরাচর ব্যবহৃত হয় না, যেমন ধরেন যে তখন মসুর ডালের কিছু উপকরণ আসে, ছোলার ব্যবহার থাকে, এবং রমজানের মধ্যবর্তী বা শেষ সপ্তাহে পোশাক আশাক কেনাকাটার একটা বিষয় আছে। তো আমরা এখন থেকেই একদিকে হলো ছোলা, খেজুর বা এগুলো আনার জন্য উনি যেভাবে বলেছেন শুল্ক কমিয়ে, যাতে করে উইদিন দ্য রমজান এটা ইম্পোর্ট করা যায়, এখনই সিদ্ধান্ত নিয়েছেন। এবং কিছু পণ্যের আরও শুল্ক কমাবে, সম্ভবত রোববারে একটা এসআরও জারি হতে পারে, আমি যেটা শুনেছি। সরকারের দিক থেকে এই আমদানিকে আমাদের অনুকূলে আনার ক্ষেত্রে কোনো কার্পণ্য নেই। এখন আমাদের অধিদপ্তরের পক্ষ থেকেও প্যারালালি মানুষকে স্বস্তি দেওয়ার জন্য উদ্যোগেরও কমতি নেই। প্রতিদিন আমি এখানে যদি দেখাই যে আমাদের যে 64টা ডিস্ট্রিক্টের অ্যাটলিস্ট প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে, প্রতি ডিস্ট্রিক্টে না হলেও 50% ডিস্ট্রিক্টে একটা করে আপনার টাস্কফোর্স কাজ করছে মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ চেনটা ঠিক রাখার জন্য। এটা হেডেড বাই ডিসি। একই সাথে আমাদের যারা অফিসার আছেন প্রতি ডিস্ট্রিক্টে একজন সহকারী পরিচালক, ওনারাও অভিযান করছেন এবং তার যোগফল কম নয়। কিন্তু বাজারের অবয়ব অনেক বড় এবং বাজারের যারা প্লেয়ার, আমাদের এখানে যদিও এটা আমরা বলি যে মুক্ত বাজার, আমাদের এখানে মুক্ত বাজারটা নর্মাল মুক্ত বাজার নয়। এখানে নর্মালি মুক্ত বাজারটা চলছে না। নর্মাল হলে বাজারই ঠিক করতো চাহিদা যোগানের যে ভারসাম্যটুকু। এখানে এটা নর্মালি অন্যতম বৈশিষ্ট্য। জি, এখানে এই জন্য বিগত সময়টাকে পরিবর্তন এনেছে জনগণ, এগুলো বুঝেই এবারকার পরিবর্তনটা জনগণ এনেছে। নতুন করে এখন বাজারকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যাতে করে ওই যে কথাটা বলা হলো মধ্যস্বত্ব বা হোর্ডিং, মজুতদারি থেকে মুনাফাখোরি, এগুলো যাতে না হয়। এখন সেই জিনিসটা আসলে লুকায়িত থাকে অনেক সময়। আমি দেখলাম যে কেউ বলতে চায় না। যখন জিজ্ঞেস করলাম যে ভাই আপনার এলাকায় এই ধরনের কোনো কিছু হলে একটু আমাকে জানান, সে শুধু বলে যে ওই এলাকায় এরকম হয়েছে। বললাম যে এলাকা তো আমার তো গোয়েন্দা না, এটা গোয়েন্দাদের পক্ষে বের করা সম্ভব, সেটা কিছুটা টাইম লাগে। কিন্তু তাৎক্ষণিকভাবে আপনারা যারা দেখছেন একটুখানি হলেও আমাদেরকে তথ্য দেন, যাতে আমরা ওখানেও হানা দিতে পারি। তো সেটা আমাদের যে মেকানিজমের ক্ষেত্রে কোথাও দুর্বলতা থেকে যেতে পারে। আরেকটা দুর্বলতা আছে আমাদের স্থানীয় প্রশাসনের সাথে আমাদের মানে নির্দেশনা সেটাকে আয়ত্তে আনার ক্ষেত্রে। যেমন একটা ডিস্ট্রিক্টে আমি ডিসি সাহেবকে বললাম এবং একটা চিঠিও দিলাম যে কোল্ড স্টোরেজ থেকে এগুলো আমরা যতটুকু বুঝেছি যে এগুলা 30-এর মধ্যে ঢুকেছে। অতএব এবং কৃষি বিপণন অধিদপ্তর গত অক্টোবরের 31 তারিখের একটা ডাটা দিয়েছে, ওখান থেকে এটা 39 টাকায় সর্বোচ্চ আপনার পাইকারি বের করা সম্ভব। গত 12 তারিখের ডেট আছে যে এটা যদি আরও একটু বাড়ে তাহলেও এটা 45 টাকার মধ্যে বের করে আনা সম্ভব। 45 টাকায় যদি ওখান থেকে আমরা বের করতে পারি তাহলে এটা ধরেন 50 নিচে এটা খুচরা বাজারে পাওয়া যাবে, প্রফিট অ্যান্ড সব।
কিন্তু আজ পর্যন্ত সম্ভবত ওই যে ডিস্ট্রিক্ট বললাম রাজশাহী, সেখান থেকে বের করা যায়নি। স্থানীয় প্রশাসন নার্ভাসনেসে ভুগছে কিনা আমি এ বিষয়ে আমার একটু সন্দিহান। আমার মনে হয় আমাদের সাথে ওনারাও একই টিউনিংয়ে যদি চলে এবং সেটা আমরা করতে পারি, সমন্বয়টা যদি ঠিকঠাক কার্যকর হয় এবং টাইমলি হয়, হ্যাঁ, তাহলে আমরা একটা ভালো ফলাফল পাবো। আমরা ওনাদেরকে অনুরোধ করব। যে মাত্র যেটা আমরা অ্যাসেসমেন্ট তো হয়েছে যে যেহেতু 30-এ ঢুকেছে, আপনারা একসময় এটা ধরেছেন যে আচ্ছা 39-এ এটাকে বের করা যাবে, ঠিক আছে, আরো অ্যাড করলেন 6 টাকা অ্যাড করলেন, সেটা 45-এ আপনারা করলেন। তারপর যেটা আমার দিনাজপুরে করেছে আমাদের এডি, হ্যাঁ, যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় গতকালকে তারা 45-এ যখন কোল্ড স্টোরেজ বিক্রি করছে না, তখন তারা নিজে থেকেই মাইকিং করে বলে দিয়েছে যে এই দামে বিক্রি করতে হবে, না হলে এটা সিজ করা হবে। সর্বত্র এমনই হওয়া উচিত। এখানে সবার এই ভূমিকায় থাকা উচিত বলে আমি মনে করি, এবং এটা করার জন্য আমরা যোগাযোগ করছি। আমি আশাবাদী কালকে একটা ভালো চিত্র দেখা যেতে পারে রাজশাহীতে। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে, ডক্টর মাহফুজ কবির। এবার যাচ্ছি আপনার কাছে যে 11টা পণ্যে আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা এখন চলছে, হ্যাঁ, এবং সেই এলসি মার্জিনগুলো ব্যাংকের সঙ্গে কথা বলে ন্যূনতম পর্যায়ে রাখার একটা সুবিধা দেওয়া হয়েছে। সাময়িক হলো সেটা দেওয়া হয়েছে, রমজানের কথাগুলো মাথায় সেখানে রাখাও হয়েছে। আমরা এটাও জেনেছি যে আরও 4টি পণ্যে বিশেষ সুবিধা দেয়া হবে। হয়তো এরকমও হতে পারে যে সাময়িকভাবে এখানে এলসির মার্জিন, ঋণ সীমা এগুলো তুলেই দেওয়া হবে, এরকম একটা আছে। তো এগুলোর প্রভাবে আমরা রমজানের বাজারে কতটা সুফল পাবো, কি মনে হচ্ছে আপনার? স্বস্তির একটা বাজার পেতে যাচ্ছে কিনা? আমার মনে হয় যে এটা একটা ভালো ফল দেবে। কারণ হচ্ছে কি যে আগের বছরগুলোতে যেটা আমরা দেখতে পেয়েছি যে এটা ঠিক রমজানের হয়তো 15 দিন আগে বা 1 মাস আগে তড়িঘড়ি করে এই কাজগুলো করা হতো, তার আগে কিন্তু এগুলো করা হতো না। এখনও কিন্তু বেশ কয়েক মাস বাকি রয়েছে রমজানের। তার মানে হলো যে ব্যবসায়ীদেরকে মানে এই সুযোগটা দেওয়া হচ্ছে, এবং এর দুইটা প্রভাব পড়তে পারে। এক হচ্ছে যে এখন থেকে যদি আমদানিটা করা হয় তাহলে সেক্ষেত্রে একটু সময় লাগে এখানে, তারপরে এলসি খোলা, তারপরে ওই কাউন্টার পার্টের সাথে যোগাযোগ করা, ওইখানকার ব্যাংকে কাজগুলো করে থাকে, ক্লিয়ারিং ফরওয়ার্ডিং, এগুলো অনেক বিষয় আছে। তো সব মিলিয়ে আমরা ধরে রাখি যে হয়তো 30 দিন থেকে 60 দিনের মতো সময় লাগে পুরো জিনিসটা হয়তো বাংলাদেশের বন্দরে নিয়ে এসে এটা খালাস টালাস করে নিয়ে রাখতে। তো হ্যাঁ, এই 60 দিনের মধ্যে এখন এটা ডিপেন্ড করে আর কি যে আমরা কোত্থেকে আনলাম পণ্যটা। এখন এই হিসাবটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিকভাবে যে জানুয়ারির মধ্যে মোটামুটি ভালো স্টক চলে আসার কথা, এবং এটা যদি করা হয় তাহলে সেটার ক্ষেত্রে কী হবে? কারণ হচ্ছে যে দুটো প্রভাব পড়বে। এক হচ্ছে যে সাধারণ মানুষ এটা স্বস্তির মধ্যে পড়বেন যে না ঠিক আছে, রমজানের বেশ আগেই আমরা এই পণ্যটা বাজারে পাবো, এবং পুরো সাপ্লাইটা কিন্তু স্মুথ হয়ে গেল। এবং এরপরে যেটা হবে যে ঠিক রমজানের ঠিক আগেই যে ব্যবসায়ীরা অনেক সময় অজুহাত দেন যে না ঠিক আছে সরকার সহযোগিতা করছে না, ব্যাংক করছে না, বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিচ্ছে না, এনবিআর সহযোগিতা করছে না, এই অজুহাত দেওয়ার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং ওই সময়টাতে আরেকটা এজেন্সি এখানে ইনভলভ আছে, বিশেষ করে যে এনএসআই, তারা কিন্তু এখানে দেখে আর কি যে কী পরিস্থিতি, ডিজিএফআই এখানে ইনভলভ হয়, এগুলোর কোনো প্রয়োজনই হবে না। এবার আমি মনে করি যে এই যে যেটা করছে সরকার, বা বিশেষ করে আমি বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়, এটা অত্যন্ত ভালো একটা কাজ করছে, যে বেশ সময় একটা মানে লিড টাইমটা বড় দিয়েছে, এবং এই সময়ের মধ্যে এই ব্যবসায়ীরা কিন্তু জাহাজ ভাড়া নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে তখন তারা কথা তুলতে পারবে না। তার মানে হলো যে এই পণ্যগুলো যদি বাজারে এসে ঢুকে তাহলে কিছু পণ্য হয়তো রমজানের আগেই এটা ভোগ করা হবে। তো এই সুবিধাটা আমি মনে করি দেশের মানুষের জন্য কাজে লাগবে। এরপরেও যদি কোনো সমস্যা হয়, আমি মনে করি যে একেবারে যথেষ্ট উপযুক্ত যে সংস্থাগুলো রয়েছে সরকারি, বিশেষ করে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর, তখন তারা কিন্তু তার আইনের সম্পূর্ণ প্রয়োগ করতে পারবে। তখন কিন্তু আর কোনো রকমের কোনো অজুহাত চলবে না। তো এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সরকার যে এই পুরো দেশের মানুষের কথা চিন্তা করছেন, যে পুরো যে ভোক্তা জনগোষ্ঠী তার কথা ভেবে যে এই একটা উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগটা আমি মনে করি যে অন্তত কিছুটা হলে বাজারে স্বস্তির একটা জায়গা নিয়ে আসবে। কিন্তু এর পাশাপাশি আমি মনে করি যে এই পুরো যে ডোমেস্টিক প্রোডাকশনের যে জায়গাটা রয়েছে, যে এখানকার যে সবজি, ফল, বা এই যে মাছ, মাংস, ডিম, তো এই জায়গাতেও যেন এই একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা, যে এখানেও তো আমাদের এই কৃষি পণ্যের ক্ষেত্রে শুল্ক মানে বিশেষ করে যে কর, সেটা খুবই কম, মানে পরিমাণে এটা খুবই নগণ্য, কিন্তু আমাদের সাপ্লাই চেইনটাকে স্মুথ করা, এবং আমি বলবো যে কোল্ড স্টোরেজের যে দাপট, এই দাপটটা আমাদের রুখতে হবে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটাই সবচেয়ে বড় ভিলেন। আগে আমরা যেটা দেখতাম যে চালের বাজারে এই 50-60 জনের যে মিলার, তারা কিন্তু একেবারে পুরো বাজারটাকে কন্ট্রোল করে ফেলছে। তারা যে কোনো সময় আসলে অস্থিরতা তৈরি করতো, এবং তারা পলিটিক্যাল পার্সন এবং তারা বড় নেতা।
এখন দেখা যাচ্ছে কোল্ড স্টোরেজ মালিকেরা বড় নেতা এবং তারা কিন্তু এখন দেখাচ্ছে আর কি সবাইকে। এখন এই যে আলু, সেটার ক্ষেত্রে পুরো বেআইনি কাজ করা হয়েছে। তারা আসলে কে যে তারা আলু ধরে রাখবে? তার কারণ মানে যোগানের আইনটা হচ্ছে এরকম, মানে পুরো মজুদের সেটা হচ্ছে যে বাজারে পুরো যে কোনো ধরনের নিত্য পণ্য সেটার সরবরাহটাকে স্মুথ রাখতে হবে, কেউ এখানে কোনো বাধা দিতে পারবে না। কিন্তু এই মিল মালিকেরা বা ইয়েরা, বিশেষ করে যে কোল্ড স্টোরেজ যারা, তারা এক মিলাররা হচ্ছে কি যে তারা পুরো স্টক করে রাখে এবং আস্তে আস্তে ছাড়ে। ওই জায়গাতে আমরা কিছুটা ওভারকাম করতে পেরেছি, কিন্তু এই যে কোল্ড স্টোরেজের মালিক তাদেরকে কোনোভাবেই আসলে আগে আনা যাচ্ছে না, তাদেরকে গিয়ে চ্যালেঞ্জ করতে হচ্ছে। এটা সবচেয়ে দুঃখজনক। আসলে এই সঙ্গে আমি বলবো যে আমাদের যে রিসেন্ট পাস্ট, লং পাস্ট, সেখানে আমাদের সর্বত্র একটা অব্যবস্থা ছিল এবং প্রশাসন অনেকটা আপনার প্রায় কাজ করতে পারেনি স্বাধীনভাবে। এই যে কাজ না করতে পারা, এটা শুধুমাত্র স্বাভাবিকভাবে হয়েছে এমন না, প্রেশারে হয়েছে, প্রশ্রয়ে হয়েছে, এবং এই প্রশ্রয় এবং প্রেশারটা ফ্রম দ্য ভেরি টপ লেভেল শক্তিশালী ব্যক্তিরা করেছেন, যাতে করে করা যায়নি। সেটা এখনও পুরো জিরো হয়ে যায়নি এবং সেই সুবিধাটা যারা আগে পেয়েছেন তারা যে ভালো মানুষ হয়ে গেছেন, এটা যদি হতো তো খুব ভালো, কিন্তু হয়ে গেছেন এটা মনে করার কারণ নেই। কারণ আমরা দেখেছি বাজার মনিটরিং করে জরিমানা করা হচ্ছে, 3 দিন পরে একই ব্যক্তি আবার আইন ভঙ্গ করছেন। তাহলে উনি শুদ্ধ হচ্ছেন না কেন? ওনার তো প্রফিট হচ্ছে, আরও প্রফিট চান। এই যে প্রফিট মঙ্গারিং, যেটা অতি লোভী, অতি মুনাফা করে, এই ইথিক্যাল সাইডেও আমাদের বেরিয়ে আসতে হবে এই সংস্কৃতি থেকে। আমাদের জনগণেরও মানে নিচের স্তরে যে গ্রামীণ জনগোষ্ঠী ভোক্তা, এরা খুব অসহায়, কিন্তু যারা বাণিজ্যের সাথে যুক্ত আছে, পরিবহনের সাথে যুক্ত আছে, লেনদেনের সাথে যুক্ত আছে, এবং অনেকের হাতে কিছু টাকা এখন তারা বিভিন্ন জায়গায় এভাবে ব্যবহার করে অতি দ্রুত বড়লোক হয়ে যাওয়ার, মানুষকে মুনাফা করে একটা প্রবণতা, এটার থেকে বেরিয়ে আসাটা খুব দরকার বলে আমার কাছে মনে হয়েছে। আপনি যদি কিছু বলেন, তারপরে আমরা একটু বিরতিতে যাব। এখানে যেটা মানে আমি মনে করি যে এই যে বাস্তবতা, যে আসলে এই যারা কোল্ড স্টোরেজের মালিক, তাদেরকে কিভাবে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায়। তার কারণ একটা দুটো জায়গাতে গিয়ে আমরা হয়তো চ্যালেঞ্জ করলাম, তারপরে টেসিস করলাম, সাময়িক কিছু সুফল পাওয়া যাবে, কিছু সুফল দীর্ঘমেয়াদী বা স্থায়ী সুফল পাওয়া আমরা এটা ভাবছি, যেমন রিয়েলি কোল্ড স্টোরেজে কোথায় কি পরিমাণ পণ্য বা দ্রব্য মজুদ আছে, আমাদের কাছে এই তথ্যটা আমি দেখলাম আগে ছিল না। গত সপ্তাহ থেকে আমি এটা বলেছি যে এই তথ্যটা এভাবে আমাকে দিতে হবে, এবং কালকে অনেক তথ্য পেয়েছি। এবং সেখানে আবার আমরা জানি কি না, যখন আমি গত সপ্তাহে একটা অর্থ মন্ত্রণালয় মিটিং ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ, সেখানে আমি এটা বলার চেষ্টা করছি, তখন জানতে পারলাম, আমাদের সচিব মহোদয় জানালেন যে একটুখানি আমাদের রয়েস হয়ে কাজ করতে হবে, কারণ হলো ওখানে বীজ আলুও আছে। আচ্ছা, হ্যাঁ, তখন আমার একটা প্রশ্ন ছিল, যদি বীজ আলু থাকে, এটা তো খাবার আলুর সাথে পৃথকভাবে আছে, তাহলে এটা আমরা বীজ আলু থাকুক, খাবার আলুটা বের করার ক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা না। তো কিন্তু সেই ডাটাটা আমাদের কাছে ওই মুহূর্তে ওনার কাছ থেকেও ছিল না, আমার কাছেও ছিল না। পরবর্তীতে এখন দেখছি পর্যাপ্ত পরিমাণে বীজ আলু আছে বলে। কিন্তু বীজ আলুর দামও কিন্তু চড়া। হ্যাঁ, চড়া হওয়ার কারণে একটা সমস্যা নাকি হচ্ছে যে অনেকে বীজ আলুকে খাবার আলুর মতো করে বিক্রি করে ফেলতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে বের করে দিচ্ছেন বেশি দামে। হ্যাঁ, কারণ এটাও একটা মানে কিছুটা স্পর্শকাতর জায়গা, যে পরে না বীজের সংকট হয়। হ্যাঁ, হ্যাঁ, আমরা একটা মধ্যে আছি, ডাইলেমার মধ্যে আছি আসলে। আমাদের আলোচনাটা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। মোহাম্মদ আলিম আক্তার খান, এবার আপনার কাছে আবারও আসছি। আমরা যদি আমদানিকারকদের আমদানি ব্যয়, হ্যাঁ, এবং তার যে শুল্ক ক্ষেত্রে তার যে ব্যয়, এবং কারখানার যে কারখানা বা অন্যত্র তার যে মজুদের যে পরিমাণ,
জি। এই বিষয়গুলো যদি নিয়মিত তদারকি করা যায়, বিশেষজ্ঞরা বা বিশ্লেষকরা বলেন যে তাহলে বাজারে একটা ভালো সুফল পাওয়া যেতে পারে। অবশ্যই এটার সাথে আমার এই দ্বিমত নেই। এই ব্যাপারে একটু আপনার কথা শুনতে চাই যে আসলে আপনি তো এখনই বলেই ফেললেন যে কোনো দ্বিমত নেই, সেক্ষেত্রে প্রায়োগিক পর্যায়ের চিত্রটা একটু শুনতেও চাই আপনার কাছ থেকে। প্রায়োগিক পর্যায়ে যেটা আমার বিশেষ করে বারবার আমি বলবো যে আই এম এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, নট দ্য হোল গভর্নমেন্ট। আমার পর্যায়ে আমার যে বাহিনী প্রতিনিয়ত কাজ করছে, এটা নিয়ে তো সন্তুষ্টিতে বা তৃপ্তিতে ভোগার কোনো কারণ নেই। এখন ধরেন ঢাকাতে আমার একজন বিভাগীয় উপপরিচালক আছেন, একজন সহকারী পরিচালক আছেন, এবং আমাদের হেড অফিসে কয়েকজন উপপরিচালক আছেন, তারা নিয়মিত অভিযান করে থাকেন। হ্যাঁ, এবং তাদের আমি রিপোর্ট পাচ্ছি, দিচ্ছি। কিন্তু বাহ্যত যদি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়, এটা আমার এরকমই মনে হয়েছে। কারণ কি, লাস্ট উইকে আমি দেখেন অন্য একটা পণ্য সিগারেট, বেনসনের হেজি সিগারেট, একটা আমি নাম বলবো না, একটা সুপার শপ অলমোস্ট অতিরিক্ত দামে বিক্রি করছে, ধরেন যে 40 টাকা বেশি দামে। এখন যখন ওনাদেরকে ডাকা হলো, ওনারা বললেন যে তো আমরা তো ফলোয়িং দ্য এগ্রিমেন্ট বিটুইন একটা আইএমএস নামে একটা ইন্টারমিডিয়ারি আছে, যেটা ওই যে ব্যাট ব্রিটিশ আমেরিকান টোবাকো, এটা সিগারেটটা নিয়ে ওনারা ওই প্রতিষ্ঠানে দেন, এবং তারা লিখিতভাবে ওখানে এগ্রিমেন্ট আমি দেখলাম লেখা আছে যে এমআরপির বাইরে সময়ে সময়ে আইএমএস যা নির্ধারণ করবে সেই দাম হবে সেল ভ্যালু। আচ্ছা, তো আমি বললাম যে এটা কোন আইনে করলেন, এমআরপির উপরে তো কোনো যেতে পারে না। হ্যাঁ, তখন নানাভাবে ওনাদের আইন অনুযায়ী তো এমআরপি সর্বোচ্চ এটাই থাকা সর্বোচ্চ। উচিত। হ্যাঁ, এবং বাই দ্য বাই মজার বিষয় এগুলো, তখন বলছে এমআরপি ম্যাক্সিমাম না, এটা তো মিনিমাম। আমি বললাম যে না, এটা মোড়কীকরণ আইনে এটা যা বলছেন এটা ঠিক বলছেন না আপনি। যাই হোক, এটা তখন মেনে নিল। কিছু বাস্তবতা কি জ্ঞানী বলতে চেষ্টা করছিল, আমি বললাম যে বাস্তবতা একটাই, আপনি এমআরপির মধ্যে থাকতে হবে। এমআরপি যে ম্যাক্সিমাম, এটা তো সাধারণ ক্রেতাও জানেন, ওনারা জানেন না এটা কি বিশ্বাসযোগ্য? সেটা এখন বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, কিন্তু বলেছেন তো। এবং এরপরে ওনাদের পক্ষের মানে অ্যাডভোকেট এসে, একজন ব্যারিস্টার, উনি এর বাইরের কিছু কথা বলতে চাইলেন, বাস্তবতা কি ইত্যাদি ইত্যাদি, ওনাদের শুল্ক নিয়ে কথা বললেন। তো আমি বললাম যে এত কিছু দরকার নেই, প্রথমত আপনি বলেন এই এগ্রিমেন্টটা কোনো আইনসঙ্গত হয়েছে কি না। তখন বললেন না, এটা তো দেখা যাচ্ছে যে আইনসঙ্গত হচ্ছে বলে মনে হচ্ছে না। তো আপনারা অন্যায় করেছেন, আজ থেকে আর করবেন না। হ্যাঁ, কিছু জরিমানা করেছিলেন আগে, আমি বললাম এটা রাইট, তবে আমি 2 ভাগ করে দিলাম। জরিমানা করা হয়েছিল 50,000 টাকা শুধু ওই দোকানটাকে। তখন আমি দেখলাম যে না, এখানে তো আইএমএসেরও দোষ আছে, এগ্রিমেন্ট তো ওরা করছে অন্যায়। তখন বললাম যে আপনি 25,000 টাকা ওনাদেরকে দিয়ে দিবেন। আর হ্যান্সফোর্ড সকল এতে নোটিশ দিয়ে দিছি অলরেডি, চিঠি, যে কেউ এমআরপির বাইরে বিক্রি করতে পারবেন না, কোনো শপ বিক্রি করতে পারবেন না। আর এগ্রিমেন্টটা দয়া করে 4 সপ্তাহের মধ্যে আইন অনুযায়ী কারেক্ট করে আমাদের কাছে দেখাবেন, একটা কপি দিবেন। তো এটাতে এটা কিন্তু বাহ্যত আমি যদি এটা না যেতাম জানতাম না। হ্যাঁ, এই ধরনের কিছু বিচ্যুতি আছে। তারপর ধরেন যে শেষ পর্যায়ে ছাত্রদের লেখার খাতা, আমরা যে খাতা কিনি বিভিন্ন এখন কোম্পানিগুলো, কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু লিখার খাতাও দিচ্ছে, কোম্পানির নাম বলবো না, আমরা জানি সেটাতে দাম বেশি আছে। তো আমরা এগুলা নিয়েও যখন আমার বলা আছে, শুধু একটা আইটেম না, যখন হাতের কাছে যা আসবে আইটেম দেখতে হবে ওনারা কাজ করছেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যারা নাগরিক, যারা ভোক্তার বাইরে, মানে খুব নিরীহ ভোক্তার বাইরে নাগরিক, তাদেরকে তো একটা প্রো পিপল অ্যাপ্রোচ থাকতে হবে, ইথিক্যালটা মিনিমাম জায়গা থাকতে হবে। সেটা আমি আহ্বান করব যে একটা আমরা আরও বেশি নিজেদেরকে কারেক্ট করি। ধন্যবাদ আপনাকে ডক্টর মাহফুজ কবির। আসছি আপনার কাছে, একজন অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে যে জিনিসটা জানতে চাইব একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে সরবরাহ ব্যবস্থা। যেমন ধরেন টিসিবি স্বল্প মূল্যে বিক্রি করছে, এটা একটা বিকল্প একটা সরবরাহ ব্যবস্থা বা একটা চেইন তৈরি হচ্ছে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে টিসিবির যখন একজন ডিলার, সে সর্বোচ্চ দিনে হয়তো 350, আপনার এরকম 350 মতন ক্রেতাকে সে পণ্য দিতে পারে, তার
বেশি সে পাচ্ছে না। তো এই ক্ষেত্রে তার লিমিটটা বাড়ানো বা এ ধরনের আরও অল্টারনেটিভ চেইন তৈরি করার মতো রিয়েলিটি আছে কিনা একটু আপনার কাছ থেকে শুনবো, এবং এগুলো ইফেক্টিভ রোল প্লে করতে পারে কিনা। হ্যাঁ, আসলে এই মূল্যস্ফীতির সময়টাতেই টিসিবির রোলটা আসলে আমাদেরকে একটু শক্ত করতে হবে। মানে এখানে আমরা যদি 10 থেকে 15% মতো অন্তত সাপ্লাইটা যদি এখান থেকে নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে বাজারে একটা ব্যালেন্স তৈরি হবে। এবং এইবার একটা সরকার ভালো কাজ করেছে, সেটা হলো যে এই অন্যান্য যে পণ্য তার পাশাপাশি কিন্তু এই যে আর কিছু বেসিক যে খাদ্যপণ্য সেটাও কিন্তু এর মধ্যে যোগ করেছেন, এবং এইগুলোই আসলে করতে হবে। মানে শুধুমাত্র চাল ডাল তেল নুন দিলেই হলো না, তার পাশাপাশি যদি সবজি মাংস এগুলোকে দিতে পারি বা মাছ এগুলোকে যুক্ত করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে একটা চাপ, যেটা দামের চাপ, তো সেটা কিন্তু গরিব মানুষের উপর পড়ে না। বুঝতে হবে যে আসলে যখন একটু দাম বাড়ে, তার পুরো সবচেয়ে বড় ভারটা গিয়ে পড়ে কিন্তু একেবারে সবচেয়ে যারা দরিদ্র শ্রেণী তাদের উপরে, যেমন রিক্সাওয়ালা একজন বা কাজের বুয়া, কাজের বুয়া বা একেবারে যারা ছোট পেশার মধ্যে আছেন তাদের। তো এই মানুষদেরকে কিভাবে আসলে মুক্তি দেওয়া যায়, তো সেই কাজটাই আমি মনে করি যে সবার আগে করা উচিত। এবং এই কারণেই আমি একটু বলবো, বাজারকে বাজারের মতো করে চলার মতো, সুস্থভাবে চলার মতো, নর্মালি চলার মতো পরিস্থিতি তৈরি করতে হবে। এটা হলো সবচেয়ে কন্ডিশন, বলেন আপনি। হ্যাঁ, না এখানেই আমি মনে করি যে টিসিবির এই রোলটাকে একটু স্ট্রং করতে হবে। তার কারণ এই কোনো না কোনো হয়তো সাপ্লাই চেইনের প্রবলেম হতেই পারে, সেটা হয়তো কোনো শক হতে পারে, সেখানে প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে, বা অন্য কোনোভাবে হয়তো আমদানি করতে পারছি না আমরা। তো সেই সময়টা আসলে এই মানুষদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যেই আসলে এই অল্টারনেটিভ চেইনটা যদি আমরা একটু স্ট্রেনথেন করতে পারি, সব সময়ের জন্য না, এই সব ঝুঁকিপূর্ণ সময়টার জন্য পার্টিকুলারলি আমাদের পার্সেপ্টিভ। হ্যাঁ, তো আমরা এখনো গরিবদের কাতারে, আমাদের বিশাল একটা অংশ দারিদ্র্যসীমার নিচে আছে। সেই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট টিসিবি জাতীয় এই ধরনের প্রতিষ্ঠানকে ইকুইপ না করে, হেল্প না করে, আমাদের ডেভেলপ কান্ট্রিগুলোতে যেখানে বাজার অনেক বেশি সংগঠিত সুন্দর, সেখানে এটা সমাধানটা হয়ে যায়। কিন্তু আমাদের দেশে গরিবের কথা ভাবতে হবে, উনি যেটা বলছেন এটার সাথে আমি সম্পূর্ণ একমত। বলেন। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমি মনে করি যে আর একটুখানি তো বাজেট বাড়ানো, অপারেশন বাড়ানো, ডিলারের সংখ্যা প্রয়োজনে বাড়ানো, এবং ডিলারের ক্যাপাসিটি বাড়ানো, এবং আইটেমগুলোও বাড়ানো আর কি, যে প্রত্যেকটা জায়গায় এটা করতে পারলে আমি মনে করি যে এই বিপদের সময়টাতে একদিকে তো আমাদের চাপ প্রয়োগ করতে হবে, যে 350 জন মতন মানুষকে দেওয়ার তার যে লিমিটটা দেওয়া আছে, এই কারণে তাকে দিনের একটা বড় সময় হাতে ফেলে রেখেই তার কার্যক্রম শেষ করে চলে আসতে হয়। যখন চলে আসে টিসিবি ট্রাকগুলো ফিরে আসে, তখন আমরা দেখি যে অনেক মানুষ অপেক্ষমান দাঁড়িয়ে আছেন। তো সুতরাং এই জায়গাগুলো এটা আমি মনে করি যে এটা দূর করতে পারলে, সমস্যা দূর করতে পারলে আমি মনে করি যে বাজারে স্বস্তি আনা সম্ভব। এবং এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত শুল্ক ছাড় বা পুরো এই যে জরিমানার ব্যবস্থা করা, কোথাও কোনো সমস্যা হলো তো সেগুলোকে মোকাবেলা করা, এই বিষয়গুলো একসঙ্গে চলমান রাখতে হবে, চললে তখন বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসবে। ধন্যবাদ আপনার দুজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে এই আলোচনার সঙ্গে থাকার জন্য। আমরা নিশ্চয়ই সবসময়ই চাই যে একটি স্বস্তির বাজার, কারণ বাজারের সঙ্গে মানুষের নিত্যদিনের সম্পর্ক এবং প্রত্যাশাও থাকবে, সেখানে স্বস্তি আসবে এবং আমরা একটা ভালো পরিস্থিতির ভেতর দিয়ে যাব। আজকের মতন আলোচনা এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।